Hello, my dear students. How are you? Hope you are well. I'm also well by the grace of Almighty Allah. Welcome to the National University online class. Today, my lesson number 2 topics is measures of central tendency. I'm Mizanur Rahman, a lecturer, Department of Management, Government Education College, Pabna. So my topics is measures of central tendency. Today I am discussing about measures of central tendency. অর্থাৎ আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা বা measures of central tendency সম্পর্কে। আজকে ক্লাসটি শেষ করার পরে তোমরা যে জিনিস সম্পর্কে সক্ষম হবা, যে জিনিসগুলো জানতে পারবা সেটা হচ্ছে ডিফাইন সেন্টার টেন্ডেন্সি। তোমরা সেন্টার টেন্ডেন্সি ডিফাইন করতে পারবা, নট ডিফাইন টাইপস অফ সেন্টার টেন্ডেন্সি। তোমরা বিভিন্ন রকমের কেন্দ্রীয় প্রবণতা কত প্রকার রয়েছে সেগুলো সম্পর্কে জানতে পারবা, এবং অ্যারিথমেটিক মিনের সুবিধা অসুবিধা, ফর্মুলা কিভাবে অ্যারিথমেটিক মিন আমরা করতে পারি সেই সম্পর্কে তোমরা আজকে শিখতে পারবা। তাহলে মেথডস অফ সেন্টার টেন্ডেন্সি সম্পর্কে যদি আমরা বলতে চাই যে মেথডস অফ সেন্টার টেন্ডেন্সি আসলে কি। মেজার্স অফ সেন্টার টেন্ডেন্সি আর স্ট্যাটিস্টিক্যাল মেজার্স which describes the position of a distribution। অর্থাৎ মেজার্স অফ সেন্টার টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতা হলো একটি পরিসংখ্যানিক পরিমাপ যেটা একটি ডিস্ট্রিবিউশনের পজিশনকে ডিসক্রাইব করে, বর্ণনা করে বা ব্যাখ্যা করে। এই মেজার্স অফ টেন্ডেন্সিকে বলা হয় হচ্ছে স্ট্যাটিস্টিক্স অফ লোকেশন, কারণ একটি ডিস্ট্রিবিউশনের সেন্ট্রাল ভ্যালুটা কোথায় অবস্থিত, এই সেন্ট্রাল ভ্যালুটা লোকেট করার জন্য আমরা ব্যবহার করতে পারি সেন্টার টেন্ডেন্সি। ধরো তোমরা বিভিন্ন এলাকায় অবস্থান করছো, এখন কেউ পাবনা, কেউ ঢাকা, কেউ রাজশাহী, কেউ খুলনাতে, বিভিন্ন এলাকা থেকে তোমাদের যে একটা হোম রয়েছে, তোমাদের বাড়ি রয়েছে, এই বাড়ির প্রতি তোমাদের একটা টান রয়েছে। এই বাড়ির প্রতি যদি তোমাদের যে একটা টান, বাড়িটাকে যদি আমরা সেন্ট্রাল হিসেবে উল্লেখ করি, তাহলে সেন্ট্রালের দিকে তোমাদের যে একটা টান রয়েছে, সেন্টারের দিকে তোমরা ছুটে আসো। এই সেন্টার দিকে সেন্ট্রালটা ভ্যালুটা নির্ণয় করা এবং সেন্টারের দিকে তোমাদের যে জড়ো হয়ে থাকা আসার যে প্রবণতা, এই প্রবণতাটাই হলো সেন্ট্রাল বা মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। চলো আমরা একটা সংজ্ঞার মাধ্যমে এটা আরো বিস্তারিত জেনে নিই। এই সেন্ট্রাল টেন্ডেন্সি সম্পর্কে সিমসন and Kafka define it as a measure of central tendency is a typical value around which other figures congregate। অর্থাৎ measures of central tendency বা কেন্দ্রীয় প্রবণতা হলো এমন এমন একটি প্রতিনিধিত্বকারী মান যার চারিদিকে অন্যান্য মানগুলা জড়ো হয়ে থাকে। যেমন তোমরা নির্দিষ্ট হোম থেকে তোমরা কয়েকটা ভাই রয়েছে, তোমরা বিভিন্ন জায়গায় এক একজন অবস্থান করছো, তার মানে তোমরা এই নির্দিষ্ট হোমকে যদি আমরা সেন্টার ভ্যালু ধরি, তার চারপাশে বিভিন্ন জায়গায় তোমরা জড়ো হয়ে আছো, এবং তোমাদের এই বাসার প্রতি বা বাড়ির প্রতি তোমাদের যে একটা টান রয়েছে সেটা হচ্ছে তোমাদের আমরা নির্ণয় করবো সেন্টার ভ্যালুর মাধ্যমে। তো ওয়াফ হ্যাজ এক্সপ্রেসড an average stand for the whole group of which it forms a part yet represents the whole। অর্থাৎ একটি হোল গ্রুপের মধ্যে একটি পার্ট থাকবে, সেই পার্টটা যেমন সম্পূর্ণ গ্রুপকে জানিয়ে দেবে, সেটা হচ্ছে সেন্টার টেন্ডেন্সি। সেন্টার টেন্ডেন্সি যেমন ধরো সাকিব তার 20টি ইনিংসে রান করেছে, 10,000 রান রান করেছে, কোনো একটা ইনিংসে ধরো 500 100 রান করেছে, কোনো একটা ইনিংসে 0, কোনো একটা 20, কোনো 30, এভাবে বিভিন্ন ইনিংসে রান করেছে। তো আমরা এইগুলো যদি আমরা এভারেজ নির্ণয় করি, তো দেখা গেল যে সাকিবের এভারেজ 50। এখন সাকিবের এভারেজ 50 দ্বারা আমরা সহজেই বুঝতে পারবো যে সাকিব যে রানগুলো করেছে, মানে করেছে 50-র কাছাকাছি একটি রান করেছে, কোনো ইনিংসে 50 বা 50-র আশপাশে সে একটা রান করেছে নিয়মিত। সে এই যে 50-কে আমরা একটা প্রতিনিধিত্বকারী মান হিসেবে বলছি যে সাকিবের রান 50, তার মানে কি সাকিব প্রতি ইনিংসে 50 করেছে? না, আসলে সাকিব প্রতি ইনিংসে 50 করেনি, তবে সাকিবের রানগুলা 50-র কাছাকাছি একটা ভ্যালু। এই কারণে 50 যদি প্রতিনিধিত্ব, এই 50-কে যদি আমরা বলি, তাহলে দেখা যাচ্ছে 50 এমন একটি সেন্ট্রাল ভ্যালু যার চারপাশেই সাকিবের রানগুলো রয়েছে। কিন্তু যদি আমরা 50-র পরিবর্তে অন্য যদি 20 বলি, তাহলে দেখা যাচ্ছে অন্যান্য মানগুলো অনেক দূরে রয়েছে। তাহলে এই যে সেন্ট্রাল ভ্যালু নির্ণয় করি, তাহলে আমরা সহজেই সেন্ট্রাল ভ্যালুর মাধ্যমে সম্পূর্ণ হোল গ্রুপকে রিপ্রেজেন্ট করতে পারবো। সো মেজার্স অফ সেন্টার টেন্ডেন্সির যে কত প্রকারে আছে আমরা বলেছি যে আমরা সেটা সম্পর্কে আজকে জানবো। তাহলে there are several types of average that can be defined. Average means center tendency. Most common of them are arithmetic mean, median, mode,
জিওমেট্রিক মিন এবং হারমোনিক মিন। অর্থাৎ এই যে অ্যারিথমেটিক মিন, মিডিয়ান মোড, জিওমেট্রিক মিন এবং হারমোনিক মিন, এগুলো হচ্ছে কিসের পরিমাপ? সেন্ট্রাল টেন্ডেন্সি। সেন্ট্রাল টেন্ডেন্সি পরিমাপ হয় বিভিন্ন রকম টাইপ বা প্রকার। সেটা তাহলে আমরা জানলাম কয় প্রকার? 5 প্রকার। সেন্ট্রাল টেন্ডেন্সি কত প্রকার? সাধারণত আমরা বলতে পারি 5 প্রকার। তাহলে সেগুলো হচ্ছে অ্যারিথমেটিক মিন, মিডিয়া, মোড, জিওমেট্রিক মিন এবং হারমোনিক মিন। তাহলে কৃষি ক্ষেত্রে তোমাদের আমি বলেছি যে আমরা আজকে যে জিনিসটা সম্পর্কে ডিটেইলস জানবো সেটা হচ্ছে যে অ্যারিথমেটিক মিন সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। অ্যারিথমেটিক মিন or basically the mean of set of n numbers x1 x2 x3 dot 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 xn is generated at x bar. x bar, এই x বারটা বলতে বোঝানো হচ্ছে অ্যারিথমেটিক মিন। অর্থাৎ কোনো একটি জায়গায় যদি x বার লেখা থাকে তাহলে তোমরা বুঝে নিবা যে এই x বার বলতে অ্যারিথমেটিক মিনটা আসলে সাধারণ একটি গড় সিস্টেম। তোমরা ছোটবেলা থেকেই যখন একটা জিনিস জেনেছো যে আহ, তোমার কাছে যদি 10 টাকা, 12 টাকা এবং 14 টাকা থাকে তাহলে 10, 12 এবং 14 টাকার গড় কত? বা তোমার কাছে আছে 5 টাকা, আমাদের কাছ থেকে নিলা 2 টাকা, আমার কাছে 3 টাকা, তোমাদের তিনজনের গড় কত? এই স্বাভাবিক ব্যাপার যে আমরা ছোটবেলা থেকে যে গড়ের অঙ্ক করেছি, অ্যারিথমেটিক মিনটার কিছুই না, সাধারণত এই গড়ের অঙ্কটাই হচ্ছে অ্যারিথমেটিক মিন। এখন অ্যারিথমেটিক মেইনকে আমরা কি দ্বারা প্রকাশ করব? এক্স বার দ্বারা প্রকাশ করব। দেখো এক্স, এক্স এর উপরে একটা টার্ন রয়েছে, এই এক্স এর উপরে যে টার্নটা রয়েছে এটাকে বলা হচ্ছে রিড অ্যাজ এক্স বার। অর্থাৎ এটাকে বলা হবে হচ্ছে বার, এবং এক্স বার মানেই হচ্ছে অ্যারিথমেটিক মেইন। এখন এক্স বার বলতে আমি আমি বললাম যে যতগুলো সংখ্যা রয়েছে সমস্ত সংখ্যার একটি গড় ভ্যালু। তাহলে সমস্ত সংখ্যার যদি আমরা গড় ভ্যালু নির্ণয় করতে চাই, তাহলে আমরা যদি সমস্ত সংখ্যার গড় নির্ণয় করতে চাই তাহলে আমরা কি করি? সংখ্যাগুলোকে আমরা যোগ করি, এবং এই যোগ করে সংখ্যাগুলোকে, যতগুলো সংখ্যা আছে ততগুলো সংখ্যাতে যদি আমরা ভাগ করি তাহলে কি করতে পারি? আমরা স্বাভাবিকভাবে ওই সংখ্যার গড় বের করতে পারি। তেমনিভাবে অ্যারিথমেটিক মিনের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। প্রত্যেকটা সংখ্যা, যতগুলো সংখ্যা আছে সমস্ত সংখ্যাগুলোকে আমরা কি করব? যোগ করব। তো সেক্ষেত্রে খেয়াল করো এখানে x1 x2 প্লাস x3 ধরো xn, মানে x সংখ্যক, n সংখ্যক মানে টোটালস নাম্বারকে আমরা কি করি? আমরা টোটালস নাম্বারসকে আমরা n, যেহেতু টোটালস নাম্বার ছিল n দ্বারা আমরা ভাগ করব। আর এই যে প্রত্যেকটি সংখ্যাকে আমরা 1 2 3 দ্বারা বুঝেছি যতগুলো সংখ্যা, আর n মানে n সংখ্যক সংখ্যা, এই সমস্ত সংখ্যাগুলোকে আমরা যদি যোগ করি, এই যোগ করার জন্য একটি পরিসংখ্যানিক চিহ্ন ব্যবহার করা হয় যেটার নাম হচ্ছে সামেশন। দেখো এটা হচ্ছে সামেশন। সামেশন মানে হচ্ছে যোগ, যতগুলো সংখ্যা আছে প্রত্যেকটা সংখ্যাকে বলা হবে হচ্ছে একটি আলাদা আলাদা ভ্যারিয়েবল, এবং এই ভ্যারিয়েবল গুলাকে, সমস্ত সংখ্যার যোগফলকে আমরা যখন ডিনোট করতে চাইবো, বোঝাতে চাবো, তখন সেটাকে বলা হবে সামেশন। সামেশন এক্স মানে হচ্ছে এক্স এর যতগুলো সংখ্যা আছে সমস্ত সংখ্যা যোগফল, আর এর মান হচ্ছে যতগুলো সংখ্যা আছে ততগুলো সংখ্যা। তাহলে আমরা বুঝতে পারছি যে এন মানে হলো টোটাল সংখ্যার নাম্বার, আর সামেশন মানে হচ্ছে যোগ, আর এক্স মানে হচ্ছে এক্স ভ্যারিয়েবল, অর্থাৎ যেগুলো আমরা হচ্ছে যোগ করব সেগুলোকে আমরা এক্স দ্বারা প্রকাশ করেছি। প্রিয় সেক্ষেত্রে এই উদাহরণটা খেয়াল করো, দ্য অ্যারিথমেটিক মিন অফ 8, 3, 5, 12 and 10। আমরা এই সংখ্যাগুলো কি করব? অ্যারিথমেটিক মিন বের করব। তো শিক্ষার্থী আমরা যেটা বলেছি সেটা হচ্ছে যে আমরা যদি কখনো অ্যারিথমেটিক মিন বের করতে চাই তাহলে আমরা যেটা দ্বারা প্রকাশ করব সেটাকে বলা হবে এক্স বার। এক্স, এক্স এর উপর একটা টান থাকবে, এটাকে বলা হবে এক্স বার। যখনই আমরা এক্স এর উপরে এভাবে একটা টান দিব তখন এটাকে বলা হবে হচ্ছে অ্যারিথমেটিক মিন। তাহলে অ্যারিথমেটিক মিন আমি বলেছি যতগুলো সংখ্যা থাকবে সমস্ত সংখ্যার যোগ, এবং সেই যতগুলো সংখ্যা আছে তাহলে দেখো 8 যোগ 3 যোগ 5 যোগ 12 যোগ 10 প্লাস 10। তাহলে এই যে সবগুলো আমরা কি করলাম? যোগ করলাম। আর দেখো সংখ্যা যে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে আমরা 5 দ্বারা ভাগ করবো। অর্থাৎ যতগুলো সংখ্যা আছে ততগুলো সংখ্যা যোগ করে এটা 5 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা দেখো আমরা এখানে পেয়েছি 7.6। অর্থাৎ টোটাল আমরা পেলাম হচ্ছে 7.6। তাহলে এই 7.6টাকে বলা হবে হচ্ছে অ্যারিথমেটিক মিন, রেজাল্টস অফ অ্যারিথমেটিক মিন। তাহলে এই সংখ্যাটার অ্যারিথমেটিক মিন 7.6, এটা আমরা এখন বলতে পারি। তাহলে আমরা কিভাবে পেলাম 7.6? x বার সমান সামেশন x বাই n, সামেশন x সমান সমান প্রত্যেকটা সংখ্যার যোগফল, আর n সমান সমান যতগুলো সংখ্যা আছে তাহলে সেটা দ্বারা ভাগ। এখন দেখো
if the numbers x1 x2 x3 and xn occurs f1 f2 f3 n times then mean is, অর্থাৎ এই f দ্বারা x দ্বারা যেমন ভেরিয়েবল প্রত্যেকটি সংখ্যাকে বোঝাচ্ছে, তেমনি f দ্বারা ফ্রিকোয়েন্সি মানে ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে। ফ্রিকোয়েন্সি মানে গণসংখ্যা, অর্থাৎ একটি সংখ্যা কতবার করে আসছে। আগের একটা সংখ্যা দেখো, এখানে খেয়াল করো, যেটা 8, সেটা 8, তারপরে 3, তারপরে 5, তারপরে 12, এরপরে 10। এখানে কিন্তু কোনো একটি সংখ্যা এমন নেই যে ডাবল বা 2বার বা 3বার আসলো। কিন্তু এইখানে খেয়াল করো, এইখানে যে এক্সাম্পলটা আমি দেখিয়েছি, এখানে 8 এর পরে আবার 8 আসলো, 3 এর পরে আবার 3 আবার 3। তাহলে এই যদি এইরকম একই সংখ্যা বারবার আসে, তখন আমরা কি করতে পারি, এই একই সংখ্যা বারবার না লিখে আমরা অন্যভাবে উপস্থাপন করতে পারি। তো অন্যভাবে উপস্থাপন করে যেভাবে আমরা গড় নির্ণয় করব, সেটার জন্য আমরা তখন আলাদা সূত্র ব্যবহার করব। তখন সেটাকে বলা হবে হচ্ছে এফ। এফ আমরা আগের যখন x1 x2 x3 ডট 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 xn দিয়েছিলাম, এইখানে আমরা কি করব, প্রত্যেকটা x এর আগে একটা করে f আমরা গুণ করব। f1 f2 f3 প্লাস ডট 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 প্লাস fn। আর নিচে আমরা কি করব, যতগুলা আমরা গড় সংখ্যা আছে প্রত্যেকটা গড় সংখ্যা, অর্থাৎ যতগুলা সংখ্যা আছে ততগুলা সংখ্যা, সেটাকে আমরা n দ্বারা প্রকাশ করেছি, আমরা এখানে n দ্বারাই প্রকাশ করব। কিন্তু উপরে আমরা বলেছিলাম যে x ভ্যারিয়েবল যোগফলকে সামেশন দ্বারা প্রকাশ করেছি, যার জন্য আমরা সামেশন x লিখেছি। কিন্তু এখানে দেখো গণসংখ্যাও রয়েছে, তাহলে আমরা সামেশন fx লিখব। f এবং x দুইটাই এখানে থাকবে। তাহলে সেক্ষেত্রে খেয়াল করো, আমরা আগের সঙ্গে লিখেছিলাম সামেশন এক্স বাই এন, কিন্তু এখানে আমরা বলছি সামেশন এফ এক্স বাই এন। অর্থাৎ এই এফটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, মানে একটি সংখ্যা কতবার আসলো, আর এক্স মানে ওই সংখ্যাটা। তাহলে আমরা নতুন ভাবে একটা एग्जांपल যে জিনিসটা আমি বলেছি খেয়াল করে দেখো, 8 8 3 3 3 5 12 and 12। তাহলে যদি আমরা আগের মতো ফ্রিকোয়েন্সি নির্ণয় করতাম, তাহলে আমরা কি করতাম, এই 8 যোগ 8 যোগ 3 যোগ 3 যোগ 5 যোগ 12 যোগ 12 ডিভাইডেড বাই 8, এভাবে আমরা সংখ্যাটা লিখতাম। কিন্তু নতুন ভাবে আমরা কি করব, এভাবে না লিখে দেখো এই 8টা মোট কয়বার আসলো সেভাবে আমরা জিনিসগুলো করব। তাই নতুন ভাবে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে, এই যে 8টি সংখ্যা কয়বার রয়েছে, 2বার রয়েছে, তাহলে 2 * 8। দেখো এখানে f1 x1, অর্থাৎ f1 টা হচ্ছে 2, অর্থাৎ এই 8টা কয়বার রয়েছে, 2বার, তাহলে 2, আর 8টা হচ্ছে আমার 8, তাহলে 2 2 * 8 প্লাস 3 * 3 প্লাস 1 মানে 5 টা শুধুমাত্র একবার, 1 * 5, আর 12 হচ্ছে দুইবার, 2 * 12। আর নিচে প্রত্যেকটা গণসংখ্যার যতগুলো আছে যোগফল, অর্থাৎ 2 3 1 2 1, অর্থাৎ টোটাল সংখ্যাটা যদি আমরা বলি সেটাও হবে যেমন 2 আর 3 5 6 8। এভাবে আমরা নতুন ভাবে যদি আমরা কোনো একটি সংখ্যা বারবার পুনরাবৃত্তি হয় এবং সংখ্যাটা যদি কোনো ক্লাসের মধ্যে না থাকে, একটা জিনিস খেয়াল করে, এই সংখ্যাগুলো কিন্তু কোনো ক্লাসের মধ্যে নেই। আমরা কিন্তু ক্লাস বা রেঞ্জ, ক্লাস ইন্টারভাল আমরা একটু পরে জানবো, সেটা হচ্ছে যেমন 5 থেকে 10, 10 থেকে বেশি, এভাবে যদি সংখ্যাগুলো থাকে তখন কেমন হবে, আর যখন এভাবে কোনো রেঞ্জের মধ্যে থাকে না তখন কেমন হবে। তো এখানে কোনো রেঞ্জের মধ্যে নেই, সংখ্যাগুলো আনগ্রুপ ডাটা, যখন গ্রুপের মধ্যে থাকে তখন কিন্তু আলাদা। তো এখন খেয়াল করে দেখো, সেটা হচ্ছে যে তাহলে এখানে হচ্ছে আমরা শুধুমাত্র এই গুণের সূত্র ব্যবহার করে এবং সামেশন গুণের সূত্র ব্যবহার করে আমরা যোগ করেছি, এবং সেটা দ্বারা আমরা ভাগ করে আমরা কিন্তু কি করব, নতুন ভাবে অ্যারিথমেটিক মিনের x বার পেয়ে যাব। এখন দেখো ওয়েটেড অ্যারিথমেটিক মিন। বাস্তবিক ক্ষেত্রে দেখো সব সংখ্যার গুরুত্ব সমান হয় না। তুমি তোমার কাছ থেকে আমি 10 টাকা নিলাম, আমি আরেকজনের কাছ থেকে আমি 20 টাকা নিলাম, অন্য একজনের কাছ থেকে আমি 30 টাকা নিলাম, এই একজনের যে 30 টাকা যে আমাকে দিয়েছে সেটার যে গুরুত্ব, আর 10 টাকার যে দিয়েছে সেটার গুরুত্ব এক না। তাহলে যেটার যে গুরুত্ব, সেইটা যদি আমি সেই গুরুত্ব দিয়ে আমি ওই সংখ্যাটাকে গুণ না করি, তাহলে কি হবে, আমি অ্যাকুরেট এভারেজটা আমি পাবো না। সেই রকম নির্ণয় করার পদ্ধতি হচ্ছে ওয়েটেড অ্যারিথমেটিক মিন। সেটাকে বলা হচ্ছে sometimes so we associate with the numbers x1 x2 x3 dot 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 xn with certain weight। ওয়েটিং ফ্যাক্টরকে বলা হচ্ছে w1 w2 এবং w3 dot 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 wn, যেখানে w1 হচ্ছে প্রথম ওয়েট, w2 দ্বিতীয় ওয়েট, w3 দ্বিতীয় ওয়েট, এবং wn মানে হচ্ছে যতগুলো ওয়েট আছে শেষ পর্যন্ত, ডিপেন্ডিং অন দ্য ইম্পর্টেন্স অফ দ্যাট নাম্বার, মানে কোন নাম্বারের কত গুরুত্ব আমি বলেছি সেই গুরুত্বের উপর ভিত্তি করে আমরা হচ্ছে ওয়েটটা যদি না দেই তাহলে কোন নাম্বারে গুরুত্ব হবে না, আমাদের সঠিক এভারেজ নির্ণয় করা হবে না, সেটাকে বলা হচ্ছে ওয়েটেড অ্যারিথমেটিক মিন।
তো সেক্ষেত্রে খেয়াল করে এখানে ক্রেডিট আমরা যখন মানে গ্রেড নির্ণয় করি, প্রত্যেকটা ক্রেডিট যখন আমি এখানে গ্রেড পেয়েছি 3.75, বাট সেটার ক্রেডিট ছিল 3.75 এর গ্রেড পাওয়ার মাধ্যমে আমার ক্রেডিট মানে আমার অর্জন হয়েছে 3 ক্রেডিট। অন্যভাবে এখানে দেখো 3.5 পেয়েছি, কিন্তু সেখানে আমার 4 ক্রেডিট হয়েছে। তাহলে যদি আমরা সিম্পল এটার এভারেজ করে দিই, তাহলে কিন্তু আমার সঠিক গ্রেড পয়েন্ট আমরা সিজিপিএ বের করতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে, এই ওয়েট দ্বারা আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। এবং এই ওয়েট দ্বারা গুণ করার পরে যদি আমরা যোগ করি, তাহলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে সঠিক বা ওয়েটেড অ্যারিথমেটিক মিন। দেখো এখানে তাহলে ওয়েটেড অ্যারিথমেটিক মিন যদি হয়, আগেরবার যেমন আমরা ফ্রিকোয়েন্সি গুলো গুণ করেছিলাম, এখানে কিন্তু ফ্রিকোয়েন্সির জন্য এফ ছিল, আর ডাব্লিউ তো ওয়েট গুণ করতে তার জন্য ডাব্লিউ। তাহলে এখানে ডাব্লিউ 1, ডাব্লিউ 2, ডাব্লিউ 3, ডাব্লিউ ডট ডট এন এভাবে আমরা করতে পারি। তাহলে যেহেতু এখানে ডাব্লিউ এবং এক্স আছে, তাহলে সামেশন ডাব্লিউ এক্স ডিভাইডেড বাই এন। তাহলে দেখো এখানে আমি যেহেতু একটা এখানে একটা শক দিয়েছি, তাহলে এখানে ওয়েট 3 যায় গ্রেড 3.75, তাহলে 3 ইন্টু 3.75, ওয়েট 4 গ্রেড 3.5, তাহলে 4 ইন্টু 3.5, ওয়েট 2 গ্রেড 4, 2 ইন্টু 4 ডিভাইডেড বাই W1 W2 WN, অর্থাৎ টোটাল সংখ্যা। তাহলে টোটাল আমার ওয়েট, তাহলে ওয়েট কত, 3 4 2 9, টোটাল ওয়েট 9। সো আমরা যদি এটাতে এখন এটা ভাগ দিই, তাহলে আমরা ওয়েট অ্যারিথমেটিক মিনটা পেয়ে যাব। আমরা এভাবে কি করতে পারি, আমরা ওয়েট অ্যারিথমেটিক মিনটা সহজেই বের করতে পারি। তাহলে আমরা ওয়েটেড এভারেজ অ্যারিথমেটিক মিন আমরা কিভাবে বের করতে হয় সেটা শিখলাম। সিম্পল ওয়েট দ্বারা প্রতিটি আমরা যখন ওয়েটের সাথে প্রতিটি ভেরিয়েবলকে যদি আমরা গুণ করি, তাহলে আমরা যে মানটা পাবো সেটার সাথে আমরা প্রত্যেকটা ওয়েট, যতগুলো ওয়েট আছে ওয়েট যদি আমরা ভাগ করি, তাহলে আমরা ওয়েটেড অ্যারিথমেটিক মিনটা পেয়ে যাব। তাহলে আমরা যে জিনিসগুলো জানলাম, তাহলে আমাদের এই জিনিসের ফলে আমাদের যে কাজগুলো করতে সুবিধা হয়, তাহলে এই মিনটা আমরা সহজেই কিন্তু মিনের মাধ্যমে কি করতে পারি, সেন্টার টেন্ডেন্সির একটা সিম্পল ভ্যালু। তাহলে এটা কি কি আমাদের উপকারিতা আছে বা অ্যাডভান্টেজ অফ মিন, মিনের আসলে আমরা যে মিনগুলো করব, মিনের আসলে কি উপকারিতা বা অ্যাডভান্টেজ আছে অন্যান্য যে উপায়গুলো রয়েছে, সে উপায় হচ্ছে আমরা কেন মিন করব, সেটা হচ্ছে প্রশ্ন। এই কেন মিন করব, এই কেন মিন করব সেটা জানার জন্য আমাদের কি করতে হবে, মিনের অ্যাডভান্টেজেস গুলো জানতে হবে। তাহলে মিনের অ্যাডভান্টেজ গুলো আমরা চলো জানি। ইট ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড সিম্পল ক্যালকুলেট। দেখো আমরা একটু আগে দেখলাম যে এই যে মিনটা কিন্তু একদম আমরা কিন্তু স্বাভাবিক যে গণিতগুলো করেছি সেই গণিতের মতোই, কিন্তু জাস্ট একটা এভারেজ মেথড। সো আমরা বলতেই পারি যে ইট ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড, এটা বলতে যেমন সহজ, তেমনি এটি ক্যালকুলেট করা কিন্তু সহজ। দেখো ক্যালকুলেট করতে কিন্তু কোনো প্যাচগোছ আমরা কোনো পাইনি, একদম কিন্তু সোজা। এরপর ইট ইজ বেসড অন অল দ্য ভ্যালুস, অর্থাৎ এখানে কিন্তু অল দ্য ভ্যালুস মানে অন্যান্য বিভিন্ন আমরা যখন করব তখন আমরা দেখবো যে জাস্ট একটা ভ্যালুতেই অনেক সময় দেখা যাচ্ছে মোড নির্ণয় করতে হবে, একটা ভ্যালু, একটা ঘরের ভ্যালু দিয়ে আমরা মোড নির্ণয় করব, বা অন্য আমরা জিওমেট্রিক মিন যখন নির্ণয় করবো, অন্যান্যগুলো সেটা বিভিন্ন রকম মানে এই কম বেশি থাকতে পারে। কিন্তু এই অ্যারিথমেটিক মিনের ক্ষেত্রে কি হবে, যতগুলো ভ্যালু সমস্ত ভ্যালুতেই আমরা কাজ করতে হবে, যোগ করতে হবে, এখানে কোনো ভ্যালু বাদ দেওয়া যাবে না। ইট ইজ রিজিডলি ডিফাইন্ড, এবং এটা এটা কিন্তু সহজে ডিফাইন করা যায়। আমরা অ্যারিথমেটিক মিনটা আমরা কিভাবে, আমরা সহজে কিন্তু এটা ডিফাইন করতে পারতেছি, সংজ্ঞায়িত করতে পারতেছি। It is easy to understand the arithmetic average even some of the details of the data are lacking. যদি এমনও হয়ে থাকে যে কিছু ডেটা ল্যাকিংস থেকে থাকে, তবুও আমরা সহজেই অ্যারিথমেটিক এভারেজটা আমরা কি করতে পারবো, বুঝতে পারবো। কিছু ডেটা ধরো যে সাকিব কি করলো, 20 টেন্ডেন্সি যে রানটা করলো, আমরা 22 টেন্ডেন্সি রান আমরা হয়তো ক্যালকুলেট করে চাচ্ছিলাম, কিন্তু 2 টেন্ডেন্সি ডেটা হয়তো ল্যাকিং ছিল, কিন্তু তবুও এই 20 টেন্ডেন্সির ডেটা দিয়েই আমরা যে এভারেজটা নির্ণয় করবো, সেটা 22 টেন্ডেন্সি ডেটাকে প্রায় প্রতিনিধিত্ব করবে। It is based on the position in the series. অর্থাৎ এটা সিরিজের পজিশন অনুযায়ী বা যে কোনো সিরিজের পজিশনের উপর ভিত্তি করে এটা হয় না। তাহলে আমরা জানলাম যে মিনের কিন্তু বিভিন্ন রকম সুবিধা রয়েছে। উপরোক্ত সুবিধার জন্য সুবিধার কথা চিন্তা করেই মিনের মিন নির্ণয় করা অনেক সোজা, এবং বিভিন্ন রকম সুবিধার কারণে মিনের জনপ্রিয়তা অন্যান্য সেনার টেন্ডেন্সির যে জনপ্রিয়তা রয়েছে তার চেয়ে অনেক বেশি। এখন আমরা জানবো ডিসঅ্যাডভান্টেজ অফ মেন। আসলে প্রতিটি জিনিসের ভালো মন্দ দুইটা দিকই রয়েছে, তেমনি মেনের যেমন সুবিধা রয়েছে তেমনি অনেক খারাপ দিকও রয়েছে, বা অনেক
উম, যে দিক রয়েছে যেগুলো আসলে মিন, যেগুলা থেকে আসলে মিন নির্ণয় করার জন্য ডিমোটিভেট করা হয়। যেমন দেখো, ইট ইজ এফেক্টেড বাই এক্সট্রিম ভ্যালু। এটা কিন্তু এক্সট্রিম ভ্যালু দ্বারা এফেক্টেড হয়। কেমন এক্সট্রিম ভ্যালু? এক্সট্রিম ভ্যালু দ্বারা এফেক্টেড হয়, ধরো এক্সট্রিম ভ্যালু দ্বারা এফেক্টেড যদি উদাহরণ হিসেবে তোমাদের আমি বলতে চাই, তাহলে আমরা এভাবে বলতে পারি যে ধরো তুমি সাকিবের রান, 5টি ম্যাচে রান নির্ণয় করবে। তো সাকিব এক ম্যাচে করলো 5 রান, আর এক ম্যাচে করলো 0, আর এক ম্যাচে করলো 10, আর এক ম্যাচে করলো 12, আর এক ম্যাচে করলো 200। তো দেখা যাচ্ছে যে আমরা যদি এই যে 5টা ম্যাচে যদি আমরা এভারেজ করতে যাই, তাহলে দেখো 200 আর 5 হয়তো 210-এর মতো হবে। 5টা ম্যাচে এভারেজ করলে তার এভারেজ চলে আসে প্রায় 40-এর মতো। তার এভারেজ কত? প্রায় 40-এর মতো। কিন্তু প্রকৃতপক্ষে সাকিব 5টা ম্যাচে 4টা ম্যাচই করছে 0, 2, 4, 5 রানের মতো। তাহলে এই যে আমরা মিনের মাধ্যমে যদি বলি যে সাকিবের এভারেজ বের করি, তাহলে আমরা বলবো যে সাকিব অনেক ভালো প্লেয়ার, কারণ সাকিবের এভারেজটা অনেক ভালো। কিন্তু দেখা গেল যে আমরা আমরা যদি 5টা ম্যাচের পরিসংখ্যান দিলাম, কিন্তু সেই পরিসংখ্যানে দেখা গেল না সাকিবের এভারেজ হয়তো ততটা ভালো দেখা গেল না। কিন্তু সাকিবের এভারেজটা ভালো, করে সাকিবের কিন্তু পারফরমেন্সটা দেখা গেল 0, 2, 5 করেছিল, সেটা কিন্তু এখন বোঝা যাচ্ছে না গড় দ্বারা। এই কারণে এই আমরা বলতে পারি যে মিনের মাধ্যমে যদি আমরা এভারেজ নির্ণয় করি, তাহলে কি হবে, এরকম একটা এক্সট্রিম 200, যেটা 200 ছিল, এরকম এক্সট্রিম একটা ভ্যালু যেটাকে এফেক্ট করে ফেলে। ইট ক্যান নট বি ক্যালকুলেটেড ফর ওপেন ইন ক্লাসেস। যখন ওপেন ইন ক্লাস হবে, তখন আমরা ডিজাইনমেন্ট, আমরা হচ্ছে মেইন সম্পর্কে জানতে পারবো না। তোমরা ওপেন ইন ক্লাস সম্পর্কে আমরা পরবর্তীতে ডিটেলস আরো জানবো। ওপেন ইন ক্লাস হচ্ছে মানে খোলা চেন, যেটা যেটার চেন এটা বদ্ধ থাকে না। যেমন 5 থেকে 10-এর মধ্যে আমরা 5 থেকে 10, 10 থেকে 20, এই যে এরকম যদি থাকে, তা সেটাকে বলা হচ্ছে বদ্ধ চেন। তাহলে এই যে 5 থেকে 10, 10 থেকে 20 এরকম দেখা যাচ্ছে যখন একটা ইন্টারভাল থাকে, সেই ইন্টারভাল থাকলে আমরা সহজেই কিন্তু মিনটা বের করতে পারি। কিন্তু যদি এমন হয় যে ইনিশিয়াল যে ভ্যালুটা আছে, সেই ইনিশিয়াল ভ্যালুটা আমরা জানি না। আহ, আবার দেখা যাচ্ছে এমন হতে পারে যেটা যে ইন ভ্যালু সেটাও আমরা জানি না। এই যে সেই ইনিশিয়াল ভ্যালুটা যদি না জানা হয়, বা যদি ফাইনাল ভ্যালুটা যদি না জানা হয়, তাহলে এই যে ইনিশিয়াল ভ্যালু এবং ফাইনাল ভ্যালু যদি ইনডিটারমাইন্ড হয়, তাহলে সেটাকে বলা হবে ওপেন এন্ড ক্লাসেস। আর যখন ওপেন এন্ড ক্লাস থাকে, তখন আমরা কি করতে পারবো, ওপেন ওপেন এন্ড ক্লাসের কিন্তু মেইনটা তখন আমরা নির্ণয় করতে পারবো না। এরপরে দেখো, ইট ক্যানট বি লোকেটেড গ্রাফিক্যালি, অর্থাৎ এই মিনটা এভারেজ মিনটা গ্রাফিক্যালি প্রেজেন্ট করা সম্ভব হয় না। ইট গিভস মিসলিডিং কনক্লুশন। আমরা একটু আগে দেখেছি যে সহজেই কিন্তু মিসলিডিং কনক্লুশন করা যায়। অর্থাৎ কোনো একটি প্লেয়ারের 5 ম্যাচের ইনিংসে দেখা গেল 4 ম্যাচে রান তার 10 রান, সে এক ম্যাচে করলো 100, 200 করে ফেললো, তখন আমরা তার এভারেজ বা মিনের মাধ্যমে বলবো যে সে অনেক ভালো প্লেয়ার, কারণ তার এভারেজ ভালো। কিন্তু প্রকৃতপক্ষে দেখা গেল তার এভারেজ আসলে অতটা ভালো না। এবং ইট ইজ আপওয়ার্ড বায়াস, এবং এটারও বায়াসনেস এবং ঊর্ধ্বমুখী বায়াস রয়েছে। এই বিভিন্ন রকম বায়াসগুলোর কারণেই এইগুলো আসলে এক্সট্রিম ভ্যালুটা সবচেয়ে বেশি সমস্যা, সেটা হচ্ছে এক্সট্রিম ভ্যালু দ্বারা এবং অপেনিং ক্লাস হলে মিনটা নির্ণয় করা যায় না। এরকম অসুবিধাগুলা মিনের রয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এখন অ্যারিথমেটিক মিনের প্রপার্টিজ সম্পর্কে জানবো। একটা মিনের প্রপার্টিজ বা বিভিন্ন রকমের বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে আমরা এখন আহ, কয়েকটি প্রপার্টিজ সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। আমরা শুরুতে একটা প্রপার্টি সম্পর্কে আলোচনা করি। এখানে ইফ F1 নাম্বারস হ্যাভ মিন M1, অর্থাৎ এখানে আলাদা আলাদা যদি আলাদা আলাদা সংখ্যা যদি আলাদা আলাদা মিন থাকে, তবে আমরা সেই সংখ্যাটাকে কম্বাইন একটা মিন বের করতে পারি। কিভাবে বের করতে পারি, সেটা হচ্ছে প্রপার্টিজ অফ দ্য, 1 নম্বর প্রপার্টিজ অফ দ্য অ্যারিথমেটিক মিন। If F1 numbers have mean M1 and F2 numbers have mean M2, and Fk numbers have mean Mk, then the mean of all number is x bar denotes as arithmetic mean. So F1 M1 plus F2 M2 plus F3 M3, যেখানে F1 এর মিনটা M1, F2 এর মিন M2, F3 এর মিন M3 and Fk এর মিন Mk, আমরা এভাবে সংজ্ঞাটা লিখতে পারি। তাহলে আমরা দেখো, খেয়াল করে দেখো, let 60 people earn 15,000 টাকা। তাহলে 60 people যদি 15,000 টাকা আর্ন করে, তাহলে 60 হচ্ছে F1, আর 15,000 কে আমরা কি করতে পারি, M1 বের করতে পারি। M1 ডিভাইডেড বাই F1 সমান সমান 250 হচ্ছে F1 এর মিন। তেমনিভাবে M2 এর মিন দাঁড়ালো হচ্ছে 200। তাহলে M1 এর মিন পেলাম আমরা, M2 এর মিন আমরা পেলাম।
তাহলে m1 এর মিন এবং m2 এর মিন যখন আমরা পেয়ে গেলাম, তখন আমরা এই x বারের আমরা কি করতে পারি, এই সংখ্যাকে ফেলতে পারি। দেখো x বার সমান f1 m1, f2 m2, আর f1 সমান 60 m1 হচ্ছে 250 প্লাস f2 সমান 200, m2 সমান 200, আর f2 সমান 40, এবং f1 প্লাস f2 সমান 40 প্লাস 60 সমান 100। এভাবে যদি দেই তাহলে আমরা কি করব, আমরা কম্বাইন্ড অ্যারিথমেটিক মিন বের করতে পারি। আবার দেখো এখানে এ ইজ এনি গুডস অ্যাজিউম নাম্বার, আমরা কি করতে পারি, যে কোনো একটা অ্যাজিউম একটা নাম্বার অ্যাজিউম অ্যারিথমেটিক মিন নিতে পারি, এবং সেটা থেকে আমরা কি করতে পারি, আমরা প্রকৃত অ্যারিথমেটিক মিন বের করতে পারি। যেমন দেখো ইফ এ ইজ এনি গুডস অর অ্যাজিউম অ্যারিথমেটিক মিন এন্ড ইফ ডিভিয়েশনস ফ্রম xj minus a are the deviations of xj from a, দেন x বার সমান সমান x বার ইকুয়ালস টু a প্লাস সামেশন d বাই n, যদি আমাদের মধ্যে কোনো ই না থাকে, যদি আমাদের মধ্যে কোনো গণসংখ্যা বা ফ্রিকোয়েন্সি না থাকে, তাহলে আমরা a প্লাস f d বাই n, অথবা করতে পারি x বার সমান সমান a প্লাস সামেশন f d বাই n। তাহলে সামেশন f d বাই n কখন হবে, যখন গণসংখ্যা থাকবে। আমরা এই সংখ্যাটাকে কি করতে পারি, ফার্দার এভাবে বিশ্লেষণ করতে পারি, যেহেতু dj সমান সমান xj মাইনাস a, তাহলে xj সমান dj প্লাস a। আমরা এভাবে কি করতে পারি, আমরা এভাবে এই সংখ্যাগুলো এখানে পুট করে সংখ্যাটা আমরা এই যে সূত্র আছে সূত্রটাকে এভাবে আলাদা করে বিশ্লেষণ করে দেখাতে পারি। তাহলে কৃষিক্ষেত্রে এখন দেখো আমরা ওই যে সূত্রটা আমরা লিখলাম a প্লাস সামেশন f d বাই n, আমরা সেখানে একটা গোস্ট মিন ব্যবহার করে আমরা কিভাবে অ্যারিথমেটিক মিন বের করে সেটা আমরা এখন একটা জানি। তাহলে x আমরা বিভিন্ন রকম ক্লাস ইন্টারভাল, সেটাকে আমরা x দ্বারা প্রকাশ করলাম। তাহলে ক্লাস ইন্টারভাল দেখো এখানে মোট 3টা ক্লাস ইন্টারভাল দেওয়া আছে, 60 to 62, 63 থেকে 65, 66 থেকে 68। তাহলে এখানে 3টা ক্লাস ইন্টারভাল দেওয়া আছে। তাহলে 3টা ক্লাস ইন্টারভালে তাহলে আমরা বলেছি যে আমাদের যে এই যে অ্যাজিউম মিনের মাধ্যমে যদি আমরা অ্যারিথমেটিক মিন বের করতে চাই, তাহলে কি করতে হয়, আমাদের কি করতে হয়, মিড পয়েন্ট বের করতে হয়। দেখো 60 আর 62 আমরা মিড পয়েন্ট 61 পেয়েছি। তাহলে 60 আর 62 থেকে যদি মিড পয়েন্ট 61 আমরা বের করতে চাই, তাহলে কিভাবে বের করতে পারি, আমরা সহজেই বের করতে পারি। 60 আর 62 কে আমরা যোগ করে 2 দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে আমরা মিড পয়েন্ট বের করতে পারি। তাহলে 60 এবং 62 কে আমরা যোগ করে 2 দ্বারা ভাগ করলাম, আমরা মিড পয়েন্ট 61 পেয়ে গেলাম। 3 বারে 63 এবং 65, 63 এবং 65 এই দুইটাও যদি আমরা দুই দ্বারা যোগ করে 2 দ্বারা ভাগ করি, 63 প্লাস 65 দুই যোগ করে 128, 2 দ্বারা ভাগ করলে 64। 3 বারে 66 এবং 68 এটাও যদি আমরা যোগ করি আমরা পাবো 67। তাহলে এই যে মানগুলো আমরা পেলাম, এই মানগুলোকে বলা হচ্ছে মিড ভ্যালু। তাহলে এই মানগুলোকে বলা হচ্ছে মিড ভ্যালু। এখন এই মিড ভ্যালু থেকেই আমরা যে কোনো একটা মানকে আমরা অ্যাজিউম মিন বা গোস্ট মিন হিসেবে বের করতে পারি। সেক্ষেত্রে দেখো এখানে গোস্ট মিন এর সমান 64, এখানে গোস্ট মিন হিসেবে 64 কে আমরা অ্যাজিউম মিন হিসেবে ধরেছি। তাহলে এই যে এটা হচ্ছে অ্যাজিউম মিন, তাহলে অ্যাজিউম মিন 64 এখানে পেয়েছি। তাহলে এখন আমরা বের করতে হবে হচ্ছে ডি এর মান, dj এর মান। দেখো dj এর মান আমরা কিভাবে dj এর মান আমরা বের করতে পারি এভাবে, dj এর xj মাইনাস a, যেখানে xj হচ্ছে মিড পয়েন্ট, দেখো মিড পয়েন্ট, আর এটা হচ্ছে অ্যাজিউম মিন। তাহলে অ্যাজিউম মিন 64, আর এখানে 61 হচ্ছে xj। তাহলে 64 থেকে যদি আমরা 61 বাদ দিই তাহলে -3, 64 থেকে 64 বাদ দিলে 0, আর 64 থেকে 67 যদি 67 থেকে যদি 64 বিয়োগ দিই তাহলে হচ্ছে 3। তাহলে আমরা dj পেয়ে গেলাম। এখন আমরা আমরা f মানে হচ্ছে গণসংখ্যা, মানে কোনো একটি সংখ্যার মধ্যে কতগুলো গণসংখ্যা থাকে সেটা তো তোমাদের ম্যাথে দেওয়াই থাকবে। তাহলে 10, 11 এবং 12 তিনটি সংখ্যা এভাবে দেওয়া থাকবে। তাহলে f এবং d এই দুটো যদি আমরা যোগ করি, তাহলে আমরা এই যে সূত্র, শর্টকাট মেথডের যে সূত্র, আমরা f d এর মানটা সেটা আমরা সহজেই পেয়ে যাব। তাহলে দেখো 10 গুণন -3 সমান -30, 11 থেকে 0, আর 12 গুণন 3 সমান 36। তাহলে আমরা কি করতে পারি, এই যে এই মেথড ব্যবহার করে আমরা সহজেই শর্টকাট মেথডে আমরা অ্যারিথমেটিক মিন বের করতে পারি। এটা হচ্ছে শর্টকাট মেথড। আর আমরা এর পরের সূত্রে আমরা আমরা আরো লং মেথড সম্পর্কে জানবো। তাহলে এখানে খেয়াল করে দেখো, তাহলে আমরা এই যে যে আমরা অ্যারিথমেটিক মিনের যে সূত্রটা আমরা এখানে অ্যাজিউম মিনের মাধ্যমে যে সূত্রটার কথা বলেছি, তাহলে সেই সূত্রটা আমরা অঙ্কগুলো কিভাবে সলভ করতে পারি, আমরা সূত্রটা সলভ করার জন্য সিম্পল, প্রথমে আমরা ক্লাস ইন্টারভাল গুলো লিখবো, এরপরে ক্লাস ইন্টারভাল গুলো মিড ভ্যালু বের করব। মিড ভ্যালু থেকে যে কোনো একটা মানকে আমরা যে কোনো মান নিতে পারি, আমরা চাইলে 67 নিতে পারতাম বা চাইলে 61 আমরা নিতে পারতাম। যে কোনো একটা মানকে আমরা কি করতে পারি, অ্যাজিউম মিন বা গোস্ট মিন হিসেবে নিতে পারি। এখন সেই মান থেকে আমরা কি করতে পারি, ডিজে বের করতে, ডি এর মান বের করতে পারি। তাহলে সেই ডি এর মান কিভাবে বের করব, এই প্রত্যেকটা অ্যাজিউম মিন থেকে আমার
অ্যাজিউম মিন থেকে প্রত্যেকটা আমার যে মিড ভ্যালু থেকে অ্যাজিউম মিনটা বিয়োগ দিতে হবে। তাহলে দেখো মিড ভ্যালু মাইনাস অ্যাজিউম মিন, মিড ভ্যালু 64, অ্যাজিউম মিন 61, তাহলে -3, এবং আমরা ডি এর মান বের করব। আর এফ এর মান তো তোমার অঙ্কে দেওয়াই থাকবে, গণসংখ্যার মানটা। এখন এফ আর এই ডি এর গুণ করলে আমরা এফ ডি পেয়ে যাব। তাহলে আমরা দেখো এক্স বার সমান এ প্লাস সামেশন এফ ডি বাই এন, এখানে এ এর মান 64 আর সামেশন এফ ডি, তাহলে এই যে এফ ডি গুলো যদি আমরা যোগ করি, তাহলে যোগ করলে আমরা সামেশন এফ ডি পেয়ে যাব। আর এন মানে টোটাল হচ্ছে জনসংখ্যা, এফ ওয়ান এফ টু তিনটা যেহেতু আছে, তার 10, 11, 21 আর 33 জনসংখ্যা। তাহলে এই যে এভাবে আমরা কি করতে পারি, এই সংখ্যাগুলো এখানে আমরা যোগ করে এখানে আমরা যদি পুট করি, তাহলে আমরা সহজেই গোস্ট মিনের মাধ্যমে আমরা কি করতে পারবো, গ্রুপ ডাটার আমরা অ্যারিথমেটিক মিন বের করতে পারি। এবার দেখো ইফ অল ক্লাস ইন্টারভালস হ্যাভ ইকুয়াল ক্লাস ইজ ক্লাস সাইজ, মানে আমরা এখানে এটা হচ্ছে লং মেথডে ছিল, আমরা যদি এখানে আমরা করতে পারি। আর এটা হচ্ছে আমার হচ্ছে আমাদের এটা হচ্ছে এখন আমরা করবো যেটা সেটা হচ্ছে কোডিং মেথড। আমরা কোডিং মেথডের মাধ্যমেও আমরা কি করতে পারি, অ্যারিথমেটিক মিন বের করতে পারি। তাহলে কোডিং মেথডের মাধ্যমে যদি আমরা জানতে চাই, তাহলে আমরা কিভাবে বের করতে পারি, চলো আমরা দেখে আসি। ইফ অল ক্লাস ইন্টারভালস হ্যাভ ইকুয়াল ক্লাস সাইজ, যেখানে ক্লাস সাইজ অবশ্যই ইকুয়াল থাকতে হবে। যেমন দেখো এখানে ক্লাস সাইজ কিন্তু ইকুয়াল, 60 থেকে 62, 63 থেকে 65, 66 থেকে 68 ক্লাস সাইজ আর ইকুয়াল। যেখানে প্রত্যেকটা ক্লাস সাইজ দেখো 3 3 3, অর্থাৎ প্রত্যেকটা ক্লাস সাইজ 3 করেই আছে। and the deviation dj xj minus a আমরা একটু আগে জেনেছি can all be expressed as cu, আমরা deviation কে আমরা cu এর মাধ্যমে প্রকাশ করতে পারি। যেমন আমরা যখন deviation কে cu এর মাধ্যমে প্রকাশ করি নাই, তখন কিন্তু ছিল x বার সমান a plus summation f d by n। নতুন ভাবে আমরা যদি cuj, where cuj can be পজিটিভ বা নেগেটিভ, এখন এই যে uj টা পজিটিভ নেগেটিভ অনেক কিছু হতে পারে, যেমন আগেরটার ক্ষেত্রে কিন্তু dj টা পজিটিভ ছিল নেগেটিভ ছিল, তেমনিভাবে এখানে ইউজারটা পজিটিভ বা নেগেটিভ বিভিন্ন রকম ভ্যালু থাকতে পারে। তাহলে আমরা কি করতে পারি, এই পজিটিভ নেগেটিভ বিভিন্ন রকম মানের মাধ্যমে কিন্তু আমরা ইউজে বের করতে পারি। এরপরে আমরা কি ইন্টিজার্স এখানে দেওয়া আছে যে প্লাস মাইনাস অনেকগুলো হতে পারে। তাহলে আগের সূত্র ছিল সামেশন এ প্লাস সামেশন এফ ডি বাই এন, আর এখন নতুন ভাবে সূত্র দাঁড়াবে কি, আমরা সেটা আমরা বের করব। তাহলে দেখো এখানে এক্স এক্সটা কিন্তু বরাবরের মতোই কিন্তু 60 থেকে 62, 60 থেকে 65, 66 থেকে 68, এটা হচ্ছে একটা ক্লাস ইন্টারভাল। সেই ক্লাস ইন্টারভালে এখানে খেয়াল করে দেখো, এখানে সি ক্লাস ইন্টারভাল, প্রত্যেকটা ক্লাসে যত ব্যবধান আছে 60 থেকে 62, আমরা 60 থেকে 62 যদি বিয়োগ দিই 3 পাবো, 63 থেকে 65 যদি আমরা বিয়োগ দিই, তাহলে আমরা এভাবে বিয়োগ দিয়ে যদি আমরা 60 মাইনাস 62 প্লাস 1, অর্থাৎ বিয়োগ দিয়ে যদি আমরা 1 করে যোগ করি, তাহলে আমরা কি পাবো, ক্লাস ইন্টারভালটা পেয়ে যাব। তাই দেখো এখানে 60 মাইনাস 62, তাহলে হবে কত, 2 প্লাস 1 3, 63 থেকে 65 বিয়োগ করো, 2 প্লাস 1 3, অর্থাৎ এভাবে আমরা তাহলে ক্লাস ইন্টারভাল আমরা এভাবে সহজেই কিন্তু বের করতে পারতেছি। অর্থাৎ আমরা ক্লাস ইন্টারভাল বের করার জন্য আমাদের কি করতে হবে, ক্লাস ইন্টারভাল বের করার জন্য আমার যে ক্লাসটা দেওয়া থাকবে, ক্লাসের আপার লিমিট আর লোয়ার লিমিট দুইটা বিয়োগ করবে, বিয়োগ করে একটা প্লাস 1 যোগ করলে আমাদের এই সি এর মানগুলো বের হয়ে যাবে। এবং সি এর মানগুলো আমরা বলেছি কোডিং মেথড করার জন্য সি এর মানগুলো সবগুলো অবশ্যই সেম থাকবে। এখন আমাদের এক্স জে, এক্স দেখো আমরা এখানে এক্স এর মান কিন্তু বের করেছিলাম। এক্স এর মান কিভাবে বের করেছিলাম, এক্স এর মান হচ্ছে লোয়ার লিমিট আর আপার লিমিট এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করেছিলাম, এক্স এর মান বের ছিল। তো এখানেও কিন্তু আলাদাভাবে নতুন করে কোনো কিছু নাই, এখানে এক্স এর মান বের করার জন্য লোয়ার লিমিট এবং আপার লিমিট দুইটাই কি আমরা কি করতে হবে, আমার যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। দেখুন এখানে 60 এবং 62 দুটো যদি আমরা ই করি, 60 আর 62 দুটো যোগ করে আমরা 122 পাবো, যেটা 2 দ্বারা ভাগ করলে আমরা 61। তেমনিভাবে 63 আর 65 যদি আমরা যোগ করি 60 128 পাবো, 128 পাবো, যেটাকে 2 দ্বারা ভাগ করে 64। এবং 66 এবং 68 দুটো যদি আমরা যোগ করি, তাহলে আমরা পাবো হচ্ছে 134, এটাকে 2 দ্বারা ভাগ করলে 67। তাহলে এটা হচ্ছে মিড ভ্যালু। মিড ভ্যালু তাহলে কিসের মিড ভ্যালু, এই যে ক্লাস ইন্টারভালের মিড ভ্যালু। এখন আমরা বের করতে হবে ডিজে এর মান। তাহলে মিড ভ্যালু পরে আমাদের ডিজে এর মান যদি আমরা আগে আগে থেকে কিন্তু এখানে জানি ডিজে সমান এক্স মাইনাস এ, তাহলে ডিজে সমান এক্স মাইনাস এ, যেখানে এক্স মানে হচ্ছে মিড ভ্যালু। তাহলে এই এক্স এর মানে এই যে আমরা মিড ভ্যালু, আর এটা হচ্ছে অ্যাজিউম মিন। তাহলে আমরা অ্যাজিউম মিন আগেরটার ক্ষেত্রে আমরা কিভাবে ধরেছি, গুডম্যান 64, তো এখানে আমরা গুডম্যান 64 ধরতে পারি। তাহলে গুডম্যান 64 যদি হয়, তাহলে 64 থেকে এই যে যদি আমরা বিয়োগ দিই, ঠিক সেম ভাবে এখানে নতুন ভাবে কোনো কিছু নাই, ঠিক আগেরটার ক্ষেত্রে যেভাবে আমরা করেছিলাম, ঠিক এখানেও আমরা সেম ভাবেই আমরা ডিজের মানগুলো আমরা সহজেই পেয়ে যাব। 64 থেকে 61 থেকে 64 বিয়োগ দিলে -3, 64 থেকে 64 বিয়োগ দিলে 0, 64 থেকে 67 বিয়োগ দিলে 3।
তাহলে আমরা এভাবে ডিজে এর মানটা সহজেই আমরা বের করতে পারতেছি। এখন আমার দেখার যেটা বিষয়, সেই দেখার বিষয়টা হচ্ছে, আমার যে জিনিসটা দেখার বিষয় সেটা হচ্ছে আমার কি আমার হচ্ছে এই ইউজে এর মান বের করাটাই আমার হচ্ছে দেখার বিষয়। যে নতুন এই ইউজেটা কিন্তু আগের অঙ্কে ছিল না, আগের অঙ্কে তুমি কোথাও ইউজে পাচ্ছ না, কিন্তু এই অঙ্কে আমার ইউজে বের করতে হবে। তাহলে ইউজে যদি আমরা বের করতে চাই, দেখো ইউজে বের করার জন্য আমার কি করতে হবে, ইউজে বের করার জন্য যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে এই এক্স মাইনাস এ এর যে মান আছে সেটার নিচে যদি আমরা ক্লাস ইন্টারভাল দ্বারা ভাগ দিই, এক্স মাইনাস এ এর থেকে আমরা কি করব, ক্লাস ইন্টারভাল দ্বারা ভাগ দিব। তাহলে দেখো -3 কে আমরা ক্লাস ইন্টারভাল 3 কে যদি ভাগ দিই, তাহলে 3/3, তাহলে কত হবে, -1। এরপরে আমরা 0 থেকে যদি 3 ভাগ দিই তাহলে 0ই হবে, আর 3 থেকে 3 ভাগ দিলে 1 হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি, তোমরা জিনিসটা খেয়াল করো, ইউ এর মান কোথা থেকে আসলো, জাস্ট ডিজে এর মানের নিচে যদি আমরা ক্লাস ইন্টারভাল দ্বারা ভাগ দেই তাহলে আমরা ইউজ এর মানটা পেয়ে যাব। ডিজে এর মানের নিচে ক্লাস ইন্টারভাল, এখানে ক্লাস ইন্টারভাল কিন্তু 3, সো আমরা ডিজে এর মানের নিচে আমরা 3 দ্বারা ভাগ দিচ্ছি এবং ইউজ এর মানগুলো পেয়ে যাচ্ছি -1, 0 এবং 1। তাহলে আমরা সহজেই কিন্তু এই ডিজে থেকে আমরা ক্লাস ইন্টারভাল ভাগ দিলে ইউজ এর মানটা আমরা পেয়ে যাব। সি ইউজে এর মানটা যেহেতু আমরা এখন বের করে ফেলেছি, এখন আমাদের বের করতে হবে সি ইউজে এর মানটা। তাহলে ইউজে থেকে সি ইউজে দেখো কিভাবে হলো, সি তার কিছুই না, দিয়ে ইউজের সাথে সি হচ্ছে ক্লাস ইন্টারভাল, সিটা হচ্ছে এই যে ক্লাস ইন্টারভালের সি, এই ক্লাস ইন্টারভাল সি যদি আমরা ইউজে এই ধরে যদি গুণ করি, তাই 3 গুণন -1, তাহলে এটা আমাদের -3 হয়ে গেছে। আবার 3 গুণন 0 সমান 0 হয়ে গেছে, এবং 3 থেকে 1 যদি আমরা গুণ করি তাহলে 3 হয়ে গেছে। তাহলে আমরা সি ইউজের মানগুলোও পেয়ে গেলাম। এখন দেখো তোমাদের যে জিনিসটা খেয়াল করো, যে আগের এই অঙ্কে কিন্তু কোনো সি ছিল না, সি ইউজে ছিল না, তাহলে সূত্র ছিল a প্লাস সামেশন এফ ডি বাই এন। কিন্তু যখন আমরা এই ইউজের মানটা বের করব তখন কিন্তু সূত্রটা আমরা তখন আগেরটা ইউজ না করে আমরা এই ইকুয়েশনটা বিকামস, নতুন ইকুয়েশন কি হবে, এক্স বার সমান সমান a প্লাস সামেশন এফ ইউ বাই এন গুণন সি। যেখানে আমরা আমরা কি করতে পারি, এই যে আমরা আমরা যে ইউ এর মানটা পেলাম যখন আমরা ইউ এর মানের সাথে এফ দ্বারা গুণ করব, আগের বারের গুণজকের দ্বারা গুণ করে আমরা কি করব, এন দ্বারা ভাগ করব, এবং এই যে সি আমরা ক্লাস ইন্টারভালে সি, নতুন করে ক্লাস ইন্টারভালে সি দ্বারা আমরা কি করব, গুণ করব। এখানে যেমন ডি আমরা কি করব, সামেশন যে এই যে আমরা যে ইউটা পেয়ে গেলাম, এটার মানটা আমরা কি করব, গুণ করব। গুণ করে আমরা নতুন করে শুধুমাত্র আগের থেকে যেটা পার্থক্য হলো, আগের অঙ্কে আমরা কোনো ক্লাস ইন্টারভাল গুণ দিতে হয়নি, কিন্তু এখানে আমার ক্লাস ইন্টারভালটা গুণ দিতে হবে। এটাই হচ্ছে মুখ্য বিষয়। তবে শিক্ষার্থী, আমরা এভাবে কিন্তু কোডিং মেথডের মাধ্যমে এই a প্লাস সামেশন f বাই n গুণ c সূত্রের মাধ্যমে আমরা এভাবে মান বের করে আমরা অ্যারিথমেটিক মিন কম্পিউট করতে পারি। এবং যে ডাটাগুলো কিন্তু গ্রুপ ডাটা, একটা গ্রুপের মধ্যে রয়েছে। আর একবারে শুরুতে যখন আমরা করেছিলাম তখন কিন্তু এখানে এই ডাটাগুলো কিন্তু নরমাল ডাটা ছিল, যেটা আমরা নরমালি যেমন এভারেজ করি সেভাবে ছিল, অর্থাৎ এখানে কোনো আমার কোনো গ্রুপ ছিল না, কিন্তু আমরা এখানে যে সলিউশনগুলো করলাম এখানে একটা গ্রুপ রয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমার অ্যারিথমেটিক মিনের আলোচনা। তোমরা হচ্ছে অ্যারিথমেটিক মিন সম্পর্কে ফার্দার যদি আরো জানতে চাও তাহলে তোমরা স্ট্যাটিস্টিক্স ফর দ্য সোশ্যাল সায়েন্স উইথ কম্পিউটার অ্যাপ্লিকেশন বাই অ্যান্থনি ওয়ালস, SCOM's outlines of theory and problems of statistics by Moore and Spiegel, with statistics SP Gupta and MP Gupta, যেটাকে সহজে গুপ্তা এন্ড গুপ্তা বলা হয় এই বইটা খুবই ভালো তোমাদের জন্য। এছাড়া ডেসক্রিপটিভ ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স বাই অ্যান ইন্ট্রোডাকশন হারমান জে লথার অ্যান্ড ডোনাল্ড জে ম্যাকটোস, তোমরা এই বইগুলো তোমরা ফার্দার আরো দেখতে পারো যদি ডিটেলস অ্যাথলেটিক মিট সম্পর্কে আরো জানতে চাও, এবং তোমরা আশা রাখি অ্যাথলেটিক মিট সম্পর্কে ভালো বুঝতে পেরেছো। অ্যারিথমেটিক মিনের ম্যাথগুলো তোমরা এখন সলিউশন করতে পারবে। তাহলে অ্যারিথমেটিক মিনের ম্যাথগুলো সহজেই আমরা শর্টকাট ম্যাথ, আমরা সহজেই নরমাল এভারেজ, শর্টকাট ম্যাথ, আমরা কোডিং মেথড, গ্রুপিং লং মেথড সবগুলো এই সম্পর্কে আমরা জেনেছি। তোমরা এগুলো সম্পর্কে সহজেই আরো বিস্তারিত এই রেফারেন্সগুলো থেকে যদি তোমরা যে কোনো বই কালেকশন করে নাও তোমরা আরো ভালো বলতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, ধন্যবাদ তোমাদের। তোমাদের এই ছিল তোমাদের আজকের আমার আলোচনা। তোমরা এতক্ষণ আমার সঙ্গে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আশা করি তোমরা অ্যারিথমেটিক মিন সম্পর্কে আরো ভালো জেনেছো। সেটা টেন্ডেন্সি আমরা অনেকগুলা যে প্রকার আছে তার অ্যারিথমেটিক মিনটা আজকে জেনেছি, বাকি প্রকারগুলো আমরা নেক্সট ক্লাসে আরো জানবো। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।